শুরু করছি আজকের গল্প পোড়ামাটির মূর্তি। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। শুরু করছি গল্প পোড়ামাটির মূর্তি। আচমকা বদলির খবরটা যেন বাজ পড়ার মতো শোনালো। তাও যদি কোনো বড় শহরে হতো, মন করে সান্ত্বনা দেওয়া যেত। কিন্তু কলকাতা ছেড়ে একেবারে অন্ধ্রের ছোট্ট শহর এলেরুতে, ব্রিটিশ আমলে যার নাম ছিল ইল্লুর, স্বাধীনতার পর হয়েছে এলেরু। তবে একটা স্বস্তির খবর, আমি অবিবাহিত, সংসার বলে কোনো ঝামেলা নেই। একাই যাব, একাই ফিরবো, তাই কোনো পিছুটান ছাড়াই তল্পি তল্পা গুছিয়ে ট্রেনে উঠে বসলাম। এলেরু স্টেশনে আমার জন্য অপেক্ষা করেছিলেন অরুণ পাণ্ডে, যার জায়গায় আমি আসছি। তিনি বদলি হয়েছেন চেন্নাইয়ে। যাওয়ার আগে তিনি আমাকে থাকার একটা ব্যবস্থা করে দেবেন, কারণ এই অচেনা শহরে আমার থাকার কোনো জায়গা ছিল না। কুশল বিনিময়ের পর আমি তাকে জিজ্ঞাসা করলাম, আমার থাকার কোনো ব্যবস্থা হলো? অরুণ হেসে বললেন, কোনো চিন্তা করবেন না, আমি যেখানে ছিলাম আপনি সেখানেই থাকতে পারবেন। বাড়িটার মালিকও খুব ভালো, আর বাড়িটাও খুব যথেষ্ট খোলামেলা, বুঝেছেন? যাওয়ার পথে অরুণ জানালেন, আমি এখানে একাই থাকতাম, চাকরির জন্য স্ত্রী সন্তানকে তাদের পৈতৃক বাড়িতে রেখে দিয়েছি। হঠাৎ তিনি থমকে জিজ্ঞাসা করলেন, আপনার এই নিজে হাতে রান্না করার অভ্যাস আছে তো? আমি উত্তর দিলাম, বিশেষ নেই, তবে কলকাতায় কাজের লোক না এলে মাঝে মধ্যে নিজেই রান্না করে নিতাম। অরুণ বললেন, তাহলে একটু সমস্যা হতে পারে। এখানকার রান্নায় প্রচুর নারকেল তেল ব্যবহার করা হয়, বুঝলেন, যা বাঙালিদের স্বাদের সঙ্গে মেলে না। আমি আর কিছু বললাম না, ভাগ্যে যা আছে তাই হবে। বাড়িটা আমার বেশ পছন্দ হলো। চারপাশে ছোট একটা বাগান, তাতে কিছু নারকেল গাছ, আম গাছ। রান্নার জন্য একটা লোকও পাওয়া গেল, শঙ্কর। সে শুধু ভাত রান্না করে দেবে, মাছ মাংস ডিম ছোঁবে না। এইগুলো আমাকেই রান্না করে নিতে হবে। অরুণ যাওয়ার সময় আমাকে একটা জিনিস উপহার দিলেন, লাল রঙের একটা পোড়ামাটির মূর্তি। প্রথমে আমি ভেবেছিলাম নটরাজের মূর্তি, কিন্তু ভালো করে দেখে বুঝলাম তা নয়। ভঙ্গিটা নটরাজের মতো হলেও তা বিভৎস, আর তার চারপাশে আগুনের শিখা জ্বলছে। অরুণ বললেন, এই মূর্তিটার নাম জানি না, একবার হরিদ্বারে এক সাধুর কাছে থেকে এটা আমি পেয়েছিলাম। তিনি বলেছিলেন এটি দেবী কাল ভৈরবীর মূর্তি। প্রতিদিন রাতে শোয়ার আগে এই মূর্তিটাকে প্রণাম করলে মঙ্গল হবে, আর অবহেলা করলে অমঙ্গল হবে, বুঝেছেন? আমি কিছুটা নাস্তিক প্রকৃতির মানুষ, এসব ব্যাপারে আমার ভক্তি বা বিশ্বাস কম। আমি শুধু নিজের পরিশ্রম আর ভাগ্যে বিশ্বাস করি। তবু অরুণের মুখের ওপর আমি আর কিছু বলতে পারলাম না। মূর্তিটা নিয়ে আমি আলমারির ওপর রেখে দিলাম। এলেরুর চারপাশটা ছিল তামাকের ক্ষেত। আমার কাজ ছিল এই তামাকের ক্ষেতগুলো পরিদর্শন করা, প্রথম থেকে শেষ পর্যন্ত। তামাকের যাতে পোকা না লাগে, লাগলে তার প্রতিষেধক কি, এবং কিভাবে তামাকগুলোকে গুদামজাত করা যায়, রপ্তানি কিভাবে করা যায়, সে বিষয়ে নির্দেশ দেয়া। আমাকে প্রায় গ্রামে কাটাতে হতো। এই সময় শঙ্কর দেখাশোনার দায়িত্বে থাকতো। এদিকে নিস্তরঙ্গ জীবন, সংস্কৃতির কোনো ছাপ নেই। কি আর করা যাবে, কজন এবার নিজের জীবন আর জীবিকাকে মেলাতে পারে? মাসখানেক পর বিপদে পড়লাম। শঙ্কর হঠাৎ আসা বন্ধ করে দিল। তখন ছিল বর্ষাকাল, চারিদিকে ম্যালেরিয়ার প্রকোপ। প্রায় 15 দিন আমি শয্যাশায়ী ছিলাম। নিরুপায় হয়ে আমাকে নিজে রান্না করে খেতে হতো। কাজ বিশেষ ছিল না। রাত্রি 8টার মধ্যে আমি শুয়ে পড়তাম। বাইরে বৃষ্টির টিপ টিপ শব্দ আর ব্যাঙের ডাক এক অদ্ভুত পরিবেশ সৃষ্টি করত। শোয়া মাত্রই ঘুম নেমে এলো। রাত কত হয়েছে খেয়াল নেই। হঠাৎ বিছানা থেকে ধড়মড় করে উঠে বসলাম। দেখলাম মশারিটা দাউ দাউ করে জ্বলছে। কিন্তু কিভাবে এটা হলো? শুয়েছিলাম বিছানার বেশ অফ করে। অন্ধকারে আমার ঘুম ভালো হয় বলে আলোটা অফ করেই শুই। মশারির চারপাশে আগুন ধরেছে দেখে আমি ভীষণ বিপদে পড়লাম। লাইলনের মশারি দাউ দাউ করে জ্বলছিল, আর তার তাপ আমার শরীর ঝলসে দিচ্ছিল। চিৎকার করে কাউকে ডাকবো সেই শক্তিও হারিয়ে ফেলেছিলাম। আর চিৎকার করেও কোনো লাভ হতো না, কারণ সবচেয়ে কাছের বাড়িটাও প্রায় 1/2 মাইল দূরে।
এই অচেনা জায়গায় কি তাহলে আমাকে পুড়ে মরতে হবে? মরিয়া হয়ে আমি নিচে নামার চেষ্টা করলাম, কিন্তু হঠাৎ থমকে গেলাম। আগুনের শিখার পেছনে দেখলাম এক বিশাল মূর্তি। শুধু বিশাল নয়, বীভৎস। আগুনের গোলক দুটি চোখ, ঠোঁটের দুপাশে আগুনের শিখা। এটা ছিল সেই কালভৈরবীর মূর্তি। প্রথমে মনে হলো আমি বোধহয় ভুল দেখছি। চোখটা রোগড়ে আবার তাকালাম, কিন্তু একই দৃশ্য। মনে হলো মূর্তিটা যেন জীবন্ত হয়ে উঠেছে। এদিকে আগুনের উত্তাপ বেড়েই চলেছে। বিছানার ওপর আর বসে থাকা সম্ভব নয়। আমি লাফ দিয়ে মেঝেতে পড়লাম। সঙ্গে সঙ্গে আগুন যেন মিলিয়ে গেল, আর কালভৈরবীর মূর্তিটাও উধাও হয়ে গেল। কিন্তু তখনই আর একটা অদ্ভুত ঘটনা ঘটল। একটা অদৃশ্য শক্তি যেন আমাকে আলমারির দিকে টেনে নিয়ে গেল। সেখানে গিয়ে দেখি মূর্তিটা নেই। শঙ্কর মূর্তিটা আলমারিতে এক কোণে রেখে দিত। আমি লক্ষ্য করেছিলাম সে মাঝে মাঝে মূর্তির সামনে হাত জোর করে দাঁড়িয়ে বিড়বিড় করে মন্ত্র পড়ত। আমি নিজে এসব বিশ্বাস না করলেও অন্যের ধর্মবিশ্বাসে কখনো বাধা দিইনি। পেছনে ফিরে দেখি মশারির অবস্থা স্বাভাবিক, আগুনের সামান্য চিহ্নও নেই। নিজের ওপর খুব রাগ হলো। নিশ্চয়ই আমি একটা বাজে স্বপ্ন দেখেছি, আর স্বপ্ন দেখে এতটা ভয় পাওয়া নিঃসন্দেহে বোকামি। কিছুক্ষণ পায়চারি করে আমি আবার শুয়ে পড়লাম। ভোরের দিকে আবার একই ঘটনা ঘটল। এবার কালভৈরবীর মূর্তির নাকের ছিদ্র থেকে আগুনের শিখা বেরোচ্ছিল। মশারি পুড়ছিল। আগের বারের মতোই লাফ দিয়ে নিচে নামতে যাব, দেখলাম সব স্বাভাবিক হয়ে গেল। আমি আর বিছানাতে ফিরলাম না। আলো ফোটা পর্যন্ত একটা চেয়ারে চুপ করে বসে রইলাম। শেষ রাতে বৃষ্টিটাও থেমে গেছিল। আকাশ প্রায় পরিষ্কার, হালকা মেঘের ফাঁকে ফাঁকে নীল আকাশ দেখা যাচ্ছিল। শঙ্কর এসে হাজির হলো। তার জ্বর সেরে গেছে, তবে চেহারাটা বেশ কাহিল। প্রথমে ভাবলাম তাকে কিছু বলবো না, আমার কথা শুনে সে হয়তো আমাকে ভুল বুঝতে পারে, ভাবে আমি অকারণে ভয় পেয়েছি। কিন্তু অন্যভাবে তাকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা শঙ্কর, সেই কালভৈরবীর মূর্তিটা কোথায় জানো? শঙ্কর বলল, কেন, তাকের ওপর নেই? শঙ্কর ছুটে এসে দেখলো তাকটা খালি, মূর্তি নেই। আমি দেখলাম শঙ্করের মুখ সাদা হয়ে গেছে। সে এদিক ওদিক মূর্তি পাগলের মতো খুঁজতে লাগলো। কোথায় গেল? সে নিজে জিজ্ঞাসা করলো, আপনি ফেলে দেননি তো? আমার ঈশ্বরের প্রতি বিশ্বাস ছিল না, তাই সে হয়তো আমার মনের অবস্থা কিছুটা বুঝতে পেরেছিল। আমি বললাম, মূর্তি সম্পর্কে আমি কিছু জানি না, তুমি তো দেখাশোনা করো। শঙ্কর আমার কথার কোনো উত্তর না দিয়ে মূর্তিটাকে তন্ন তন্ন করে খুঁজতে শুরু করল। আলমারিটা সরাতেই সে চিৎকার করে উঠল, এই তো, এই তো পড়ে আছে। দেখলাম দুটো চটি জোড়ার মাঝখানে মূর্তিটা পড়ে রয়েছে। শঙ্কর সাবধানে মূর্তিটা তুলে নিল, রাগী গলায় বলল, এখানে কে ফেললো? আমি কোনো উত্তর দেওয়ার প্রয়োজন মনে করলাম না, চুপ করে রইলাম। শঙ্কর মূর্তিটা কাপড় দিয়ে ভালো করে মুছে আবার তাকে তাকে রেখে দিল। হাঁটু গেড়ে বসে বিড়বিড় করে মন্ত্র পড়তে লাগলো। মাঝখানে কোনো ঝামেলা হলো না, কোনো উপদ্রব নেই। হঠাৎ কলকাতা থেকে চিঠি এলো। চিঠিটা ছিল আমার বন্ধু সমীরের লেখা। সমীর আমার মামুলি বন্ধু নয়, আমার কলেজে খুব ঘনিষ্ঠ বন্ধু ছিল। এ মুম্বাইয়ের একটি টেক্সটাইল মিলে কাজ করে। চিঠিতে সে জানিয়েছে 2 মাসের ছুটিতে সে কলকাতায় এসেছে, কিন্তু আমি না থাকায় তার ভালো লাগছে। সে প্রস্তাব দিয়েছে আমার কাছে এসে কিছুদিন থাকবে। প্রস্তাবটা শুনে আমার খুব ভালো লাগলো। এই নির্জন দেশে সমীরের মতো একজন বন্ধু পাশে থাকলে সময়টা ভালোই কাটবে। তাকে তখনই আসতে বললাম। চিঠি লেখার 7 দিনের মধ্যে সে এসে হাজির। স্টেশনে তাকে রিসিভ করতে পৌঁছে গেলাম। বাড়ি পৌঁছানোর পর সমীর তো ভীষণ খুশি। সব কিছুতেই যেন তার দারুণ একটা উৎসাহ, যেন বিন্দুর মধ্যে সিন্ধুকে খুঁজে পেল। আরে বাহ,
এটা তো একেবারে বাগান বাড়ি, শহরের থেকেও শহরের কোলাহল নেই। বেশ আছিস তো। চা খেতে খেতে তার চোখ হঠাৎ মূর্তির দিকে গেল। সে জিজ্ঞেস করলো, ওটা কিসের মূর্তি রে? কাল ভৈরবী। সেটা আবার কি? চা শেষ করে সমীর মূর্তির সামনে গিয়ে দাঁড়ালো, খুঁটিয়ে দেখে বলল, বাড়ির মধ্যে এই বিদকুটে মূর্তিটা রেখেছিস কেন রে? ফেলে দে। আমি বললাম, শঙ্কর রোজ পুজো করে, তাই আর সরাই, না হলে আমার খুব একটা পছন্দ নয়। শঙ্কর পছন্দ করে তো সে তার নিজের বাড়িতে নিয়ে যাক, অথবা রান্না করে রাখো। তোকে তো নাস্তিক বলেই জানতাম, তুই তো অন্তত মূর্তি পূজার বিরোধী ছিলি। আমি কোনো কথার উত্তর দিলাম না। ও আমার মনের কথাই বলেছে। আমার পাশের ঘরটা তার শোবার জন্য ঠিক করা হয়েছিল। দুটো ঘরের মাঝখানে একটা দরজা ছিল। বেশ কিছুক্ষণ গল্প করার পর সমীর শুতে গেল। আমার ঘুম আসছিল না। টেবিল ল্যাম্প জ্বালিয়ে একটা গল্পের বই পড়তে পড়তে কখন ঘুমিয়ে পড়েছি খেয়াল নেই। কোথায় মাঝরাত হবে ঠিক মনে নেই। পাশের ঘরে হঠাৎ ধূপধাপ শব্দ। মনে হচ্ছিল যেন অনেক লোক দাপাদাপি করছে। প্রথমে মনে হলো ডাকাত পড়েছে, কিন্তু পরেক্ষণেই মনে হলো ডাকাতদের তো এই ঘরের মধ্যে দিয়েই যেতে হবে। পাশের ঘরে ঢোকার আলাদা কোনো রাস্তা নেই। সারা ঘরে এত হট্টগোল, অথচ সমীরের কোনো সারা শব্দ নেই। তবে কি সমীরের কোনো বিপদ হলো? আমি উঠে পড়লাম। দরজার কাছে গিয়ে দেখলাম সমীর পাশের দরজাটা বন্ধ করে রেখেছে। হাত দিতেই দরজাটা খুলে গেল। শব্দটা তখনও হচ্ছিল, কিন্তু কাউকে দেখতে পেলাম না। শুধু সমীরের মশারিটা প্রবল বাতাসে উঠছিল, অথচ আজ কোনো বাতাস নেই, খুব গরম। সমীর, সমীর, কয়েকবার চেঁচিয়ে উঠলাম, কোনো উত্তর নেই। বাইরে হালকা চাঁদের আলো। জানলা দিয়ে সেই চাঁদের আলোয় অস্পষ্টভাবে দেখলাম সে শুয়ে আছে। আমার মনে হলো, এটা কি ভৌতিক বাড়ি? শব্দগুলো আসছে কোথা থেকে? কিছুক্ষণ অপেক্ষা করে নিজের বিছানায় ফিরে এলাম। তারপর কখন ঘুমিয়ে পড়লাম খেয়াল নেই। পরের দিন সকালে চায়ের টেবিলে সমীরের সঙ্গে দেখা হলো। আমি কিছু বলার আগেই সে বলল, না ভাই, দুবেলা মাংস আর সহ্য হচ্ছে না, পেট গরম হচ্ছে। রাতে যা সব স্বপ্ন দেখলাম। কি স্বপ্ন দেখলি? আর বলিস না, কাল মাঝরাতে ধূপধাপ শব্দ। একদল লোক ত্রিশূল হাতে নিয়ে আমার বিছানার তীরে নাচছিল। যেখানে পা ফেলছিল সেখান থেকে আগুন জ্বলছিল, আর সেই আগুনের আঁচ আমার সারা শরীরে লাগছিল। আমি ওঠার চেষ্টা করে উঠতে পারলাম না। সমীরের দিকে তাকালাম। তাকে খুব ক্লান্ত আর বিধ্বস্ত লাগছিল। কাল ভৈরবীর মূর্তির কথা থেকেও বললাম না। চা খাওয়া হলে আমার ঘরের আলমারির তাকের কাছে গিয়েই আমি চমকে উঠলাম। দেখি তাক খালি, মূর্তি নেই। সর্বনাশ! মূর্তিটা আবার কোথায় গেল? আলমারি, সুটকেস, জিনিসপত্র সব সরিয়ে আমি মূর্তিটা মূর্তিটা খুঁজতে লাগলাম, কিন্তু কোথাও সেটা নেই। ঠিক তখনই শঙ্কর ঘরে ঢুকলো। তার চুল এলোমেলো, মুখ মলিন, চোখে উদ্ভ্রান্ত দৃষ্টি, হাতে ধরা সেই কাল ভৈরবী মূর্তি। স্যার, আগে এখানে কাজ করার পোষাবে না, আগে ছুটি দিয়ে দিন। আমি বললাম, কি হয়েছে? শঙ্কর কাল ভৈরবীর মূর্তিটা তুলে ধরে বলল, আপনারা এই মূর্তিটাকে রান্নার ঘরের কোণে ময়লার ঝুড়ির মধ্যে ফেলে রেখে দিয়েছিলেন। আপনারা আমিষভোজী বিধর্মী, হয়তো ঠাকুর দেবতা মানেন না, কিন্তু কাল ভৈরবীর কাঁচা খেকো দেবতা, তিনি কাউকে রেহাই দেবেন না। আমি জানি শঙ্কর চলে গেলে আমি খুব বিপদে পড়ব, তাই অবাক হয়ে জিজ্ঞেস করলাম, এই মূর্তিটা এখান থেকে কে সরালো? শঙ্কর ভালো করেই জানতো কে সরিয়েছে। যে সরিয়েছে সে কোনো লুকোচুরি করেনি। তাই সমীরের ঘরের দিকে ইশারা করে শঙ্কর বলল, ইয়া সরাবে? আপনার বন্ধু ঠাকুর দেবতা নিয়ে খেলতে বারণ করে দেবে, সর্বনাশ হয়ে যাবে। ঠিক আছে, তুমি যাও, আমি সমীরকে বলে দেবো। সেদিন বিকেলে সমীরের সঙ্গে ঘুরতে ঘুরতে আমি কথাটা বললাম। চিন্তাধারার দিক থেকে আমার আর সমীরের মধ্যে পার্থক্য ছিল না। কলেজ জীবন থেকে আমাদের বিশ্বাস একই রকম। এক রাতের অভিজ্ঞতা থেকে আমি তেমন গুরুত্ব দিই না। আমি মনে করি না যে সেই রাতের স্বপ্নের সঙ্গে কাল ভৈরবীর মূর্তির কোনো সম্পর্ক আছে। কিন্তু শঙ্করের ধর্মবিশ্বাসে আঘাত হানলে সে হয়তো এই বাড়ি ছেড়ে চলে যাবে,
এই অচেনা জায়গায় তখন আমি বিপদে পড়বো। তাই সমীরকে বললাম, সমীর, আমার একটা কথা শুনবি? হ্যাঁ, বল। তুই তো আর দু একদিন আছিস, এই সময়ের মধ্যে ওই মূর্তি নিয়ে আর ঝামেলা করিস না। সমীর কোনো উত্তর না দিয়ে অদ্ভুত দৃষ্টিতে আমার দিকে তাকালো। অ্যাকচুয়াল ব্যাপারটা কি জানিস, এখানকার মানুষেরা খুব ধর্মভীরু, অনেকটা আমাদের দেশের মানুষের মতনই। তারা পাথর, গাছপালা সবকিছুর মধ্যেই ঈশ্বরকে খুঁজে পায়। তুই যদি ওই মূর্তিটাকে অবহেলা করিস তাহলে শঙ্কর আমাকে ছেড়ে চলে যাবে, আর তখন কোনো কাজের লোক আমি পাবো না। আমার কি অসুবিধা হবে বুঝতে পারছিস তো? একটু চুপ থাকার পর সমীর উত্তর দিল, তোর এমন অধঃপতন হবে আমি ভাবিনি। দরকার হলে কলকাতা থেকে লোক নিয়ে আয়, নিজের চিন্তাধারা আর ব্যক্তিত্ব এভাবে বিসর্জন দিস না। তুই কি পাগল হয়েছিস সমীর? কলকাতা থেকে কে আসবে এই নির্জন জায়গায়? বেশি টাকার লোভ দেখালেও কিছুদিন পরে পালাবে। তাছাড়া এখানকার মানুষ আমাকে বয়কট করবে, শঙ্করের মাধ্যমে কথাটা সবার কাছে পৌঁছে যাবে। ঠিক আছে, তোর কথাটা মাথায় রাখলাম বলে সমীর চলে গেল। কিন্তু আমার মনে হলো তার মুখের চেহারা যেন কিরকম পাল্টে গেল। যখন সে কোনো কঠিন সিদ্ধান্ত নেয় তখন সে দাঁত দিয়ে ঠোঁট চেপে ধরে, আর তার কপালে অসংখ্য রেখা দেখা দেয়। আর কোনো কথা হলো না, দুজনেই বাড়ি ফিরলাম। মনে পড়ে গেল কলেজ জীবনে আমরা চার্বকের উক্তি দিয়ে কিভাবে প্রতিপক্ষকে হারাতাম। যাই হোক, পরের দিন আমি মাইল চারেক দূরের একটি গ্রামে গিয়েছিলাম। সেখানে কিছু তামাকের গুদাম ছিল। কিভাবে তামাক গুদামে রাখা যায় তা দেখে আমাকে একটা রিপোর্ট জমা দিতে হবে। আমি টিফিন ক্যারিয়ারে করে ভাত আর তরকারি নিয়ে গিয়েছিলাম, দুপুরে খাবারে যাতে কোনো অসুবিধা না হয়। এর সঙ্গে ব্যবসায়ীরা কলা আর ডাবের জল দিয়েছিল। দুপুরে খাওয়া শেষ করে আমি একটা পেতে চেয়ারে বসে রিপোর্ট লিখছিলাম। হঠাৎ পিছন থেকে একটা কাতর কণ্ঠস্বর শুনলাম, আঠোয়া, আঠোয়া। চমকে মুখ ফিরিয়ে দেখি শঙ্কর সাইকেল হাতে দাঁড়িয়ে, তার মুখ সাদা কাগজের মতো ফ্যাকাশে, চোখ দুটো বিস্ফোরিত। খুব জোরে সাইকেল চালিয়ে আসায় সে রীতিমতো হাঁপাচ্ছে। আমি ছুটে তার কাছে গেলাম, জিজ্ঞাসা করলাম, কি হয়েছে? তাড়াতাড়ি আসুন, ডাক্তার বন্ধু অসুস্থ। অসুস্থ? জিজ্ঞাসা করতে যাব দেখি শঙ্কর সাইকেল নিয়ে আবার চলতে শুরু করেছে। আমি লোকেদের বলে একটা সাইকেল ম্যানেজ করে আমিও ছুটতে শুরু করলাম। শঙ্করের ভিতর চেহারা দেখে মনে হলো সমীরের বোধহয় কিছু হয়েছে, কিন্তু সমীর তো বেশ স্বাস্থ্যবান, আর কোনো মারাত্মক অসুখ আছে বলে তো আমার জানা ছিল না। তাহলে সে কি ম্যালেরিয়ায় আক্রান্ত হলো? যাই হোক, দূর থেকে দেখতে পেলাম বাড়ির উঠোনে ভিড় জমেছে। এক অজানা আশঙ্কায় আমার বুক কেঁপে উঠল। সমীরের কোনো খারাপ কিছু হলো না তো? আমি পৌঁছতেই এক সম্মিলিত চাপা গুঞ্জন উঠল। একজন এসে আমার সাইকেলটা ধরলো। উঠোনের একপাশে একটা পুরনো ঘর, ইটের দেয়াল আর টালির ছাদ। শুনেছিলাম আগের বাড়িওয়ালা দুটো গরু ছিল, আর একটা গোয়াল ঘর হিসেবে ব্যবহার হতো। তারপর থেকে এটি খালি পড়ে আছে। এই গোয়াল ঘরের সামনেই ভিড়। আমাকে দেখে লোকেরা রাস্তা করে দিল। একটু এগিয়ে উঁকি দিয়ে দেখেই আমি স্তম্ভিত হয়ে গেলাম। আমার সমস্ত শরীর কাঁপতে লাগলো। কোনো মতে পাশে দাঁড়ানো এক লোকের ওপর ভর দিয়ে নিজেকে সামলালাম। চোখের সামনে এক বীভৎস দৃশ্য। মেঝের ওপর সমীর চিত হয়ে শুয়ে আছে, তার চোখ দুটো আতঙ্কে ভরা, সারা শরীর কুঁচকে গেছে। ঠিক বুকের মাঝখানে সেই কাল ভৈরবীর মূর্তি। মূর্তির চারপাশে আগুনের শিখা যেন কাঁকড়া দাঁড়ার মতো তার মাংস ছিঁড়ে খাচ্ছে। লোকেরা বাধা দিলেও আমি ঝাঁপিয়ে পড়লাম। সব শক্তি দিয়ে কাল ভৈরবীর মূর্তিটাকে টেনে তোলার চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। একটা অদ্ভুত আকর্ষণে মূর্তিটা সমীরের দেহের ওপরে চেপে বসে আছে। আমি আবার টেনে সরিয়ে দেওয়ার চেষ্টা করতেই প্রচন্ড এক ধাক্কায় ছিটকে পড়লাম। মূর্তিটা যেন পথ করে সমীরের দেহের ভেতরে ঢুকে গেল। আমি অজ্ঞান হয়ে পড়েছিলাম। যখন জ্ঞান ফিরল দেখলাম সব শেষ। সমীরের দেহ নিস্পন্দন,
তার চোখ দুটো বীভৎসভাবে খোলা, দুপাশ দিয়ে রক্তের ধারা গড়িয়ে পড়ছে। কাল ভৈরবীর মূর্তিটা কোথাও নেই। সমীরের বুকের ওপরে যেখানে সেটা ছিল, সেখানে রক্ত জমাট বেঁধে কালো হয়ে আছে। উপস্থিত লোকেরা তখন হাততালি দিয়ে নাচ গান শুরু করেছে। শঙ্করের সাহায্যে আমি আমার বিছানায় এসে শুয়ে পড়লাম। সমীরের বাড়িতে টেলিগ্রাম পাঠালাম, মৃত্যু হয়েছে দুর্ঘটনায়। এর বাইরে কি বা বলবো। শঙ্কর দারোগাকে যখন সব বলছিল, তখন আমি ঘটনাটা জানতে পারলাম। শঙ্কর সমীরকে বোঝাতে গিয়েছিল যে কাল ভৈরবী এক জাগ্রত দেবতা এবং তার অবমাননা করলে সমীরের সর্বনাশ হবে। কথায় কথায় সমীর উত্তেজিত হয়ে উঠেছিল। সে ছুটে গিয়ে কাল ভৈরবীর মূর্তিটা উঠোনের ওপর ছুঁড়ে ফেলে দিয়েছিল। এতেও ক্ষান্ত না হয়ে মূর্তিটাকে লাথি মেরেছিল। মূর্তিটা ছিটকে গোয়াল ঘরের মধ্যে গিয়ে পড়েছিল। সমীরও গোয়াল ঘরে ঢুকে পড়েছিল, হয়তো মূর্তিটা ভেঙে ফেলার জন্য। তারপরেই হতভম্ব শঙ্কর সমীরের আর্তনাদ শুনতে পায় এবং নিজের চোখে বীভৎস দৃশ্যটি দেখেছিল। কি আশ্চর্যের বিষয়, দারোগা সব কথা বিশ্বাস করল। তার এজাহারে এই ঘটনা লিখতে তার কোনো দ্বিধা হয়নি, যেন কোনো দেবতার বিদ্বেষে এমন ঘটনা ঘটা সব খুব স্বাভাবিক। সমীরের কাজ শেষ করে বাড়ি ফিরতে ফিরতে ভোর হয়ে গেল। আমার শরীর ক্লান্ত, মন বিষণ্ণ, চিন্তা করার খবরটাও চলে গেছে। ঘরের তালা খুলে ভেতরে পা দিতেই আমি চমকে উঠলাম। তাকের ওপর সেই কাল ভৈরবীর মূর্তি। এই বদ্ধ ঘরে মূর্তিটা এলো কিভাবে? কে রাখলো? সমীরের দেহের ভেতর থেকে এই মূর্তিটা বাইরে এলো কিভাবে? কেমন লাগলো গল্পটা? ভালো লাগলে লাইক করে কমেন্টে জানাবেন, আর আপনার বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করবেন। ভালো থাকবেন। আবার দেখা হবে নতুন গল্প নিয়ে। ধন্যবাদ।